নমস্কার। পিপুল ভয়েস নিউজে আপনাদের সবাইকে স্বাগত। আমি অরূপ। কি অদ্ভুত সমাপতন, তাই না? 14ই আগস্ট আর.জি. কর হসপিটালে তাণ্ডব হয়েছিল। বহিরাগত দুষ্কৃতীরা আর.জি. করে ঢুকে পড়ে হসপিটাল ভাঙচুর চালায়। সেখানে জুনিয়র ডাক্তাররা যেখানে বসে অবস্থান করছিলেন, বিক্ষোভ দেখাচ্ছিলেন, সেই ধর্নাস্থলে ভাঙচুর করা হয়। 3 তলা পর্যন্ত পৌঁছে গিয়েছিলেন। ইমার্জেন্সি তছনছ করে দেওয়া হয়েছিল। এবং সেই সময় পুলিশের বিরুদ্ধে সবথেকে বড় অভিযোগটা ছিল ইনঅ্যাকশনে, যে পুলিশ কি করছিল সেখানে দাঁড়িয়ে। এবং পরবর্তীকালে পুলিশ কমিশনার নিজে বলেছেন যে তার খবর ছিল না যে অত লোক সেখানে ঢুকে পড়বে। এই নিয়ে আদালতে তিরস্কৃতও হয়েছে। কিন্তু দেখুন, 14ই আগস্ট থেকে 14ই সেপ্টেম্বর কি অদ্ভুত এক সমাপতন, যেটা বললাম। টালা থানার আন্ডারেই হচ্ছে আর.জি. কর। ফলে সেই যে আর.জি. করের উপর যে তাণ্ডব, হসপিটালে বহু লোকের ঢুকে পড়া, তো সেখানে টালা থানা তার দায় এড়াতে পারে না যে তাদের কাছে কেন খবর ছিল না। ঠিক 14ই আগস্ট থেকে 14ই সেপ্টেম্বর সেই টালা থানার ওসি গ্রেপ্তার হলেন অভয়ার ধর্ষণ ও খুনের মামলায়। তার বিরুদ্ধে অভিযোগ, দেরি করে এফআইআর করা এবং তথ্য প্রমাণ লোপাটের মারাত্মক অভিযোগ। যে প্রথম থেকেই অভয়ার ধর্ষণ এবং খুনের পর যে বিষয়টা উঠে আসছিল, একটা হচ্ছে শহরের মধ্যে একটা হসপিটালের মধ্যে একটি মেয়েকে, একটি ডাক্তারি উজ্জ্বল একটা ছাত্রীকে এভাবে খুন হয়ে যেতে বলো, এরকম ভাবে। তারপর সেটা ছাপিয়ে যেটা উঠে আসছিল যে এরপর হসপিটাল অথরিটি এবং পুলিশের পুরো জিনিসটা ধামাচাপা দেওয়ার চেষ্টা। যদিও কলকাতা পুলিশের তরফে পুলিশ কমিশনার বারবার দাবি করেছেন তারা দারুণ তদন্ত এগোচ্ছিলেন, আর 7 দিন পেলে তারা তদন্ত গুটিয়ে ফেলতেন। একইভাবে মুখ্যমন্ত্রীও বারবার দাবি করেছেন। কিন্তু আমজনতা সে কথায় বিশ্বাস ছিল না। তারা বারবারই আর কি বিশ্বাস করেছিলেন যে কোনো একটা জিনিস, তথ্য প্রমাণ ধামাচাপা দেওয়ার চেষ্টা হয়েছে। তাই জন্যই রাত জেগেছে কলকাতা, দিনে মিছিল করেছে। কলকাতা এখন সত্যি রাস্তাতেই পড়ে আছে। তো সেখানে আবার এই যে তথ্য এবং প্রমাণ লোপাট, সেখানে দাঁড়িয়ে এই যে টালা থানার ওসিকে গ্রেপ্তারি, সম্পূর্ণ যে বিষয়, সেই বিষয়টা কিন্তু একদম, যেটা আর কি এতদিন ভাবনার স্তরে ছিল, যেটা এতদিন লোকের সন্দেহের চোখে দেখছিল, এখন কিন্তু সেটা সিবিআই এর গ্রেপ্তারের পর সেটাই কিন্তু শিলমোহর পড়ে গেল যে এটা শুধুমাত্র ধর্ষণ এবং খুন তো বটেই, তারপর সেটা হচ্ছে কভার আপের চেষ্টা করেছিল পুলিশ এবং চেষ্টা করেছিল হসপিটাল অথরিটি। তাই জন্য সন্দীপ ঘোষকে দুর্নীতির অভিযোগে গ্রেপ্তার করার পর এবার সিবিআই তাকে কিন্তু ধর্ষণ এবং খুনের মামলাতেও গ্রেপ্তার করেছে। সন্দীপ ঘোষের বিরুদ্ধেও কিন্তু একই অভিযোগ, তথ্য প্রমাণ লোপাট এবং দেরি করে এফআইআর। কারণ সন্দীপ ঘোষই তখন প্রিন্সিপাল ছিলেন ওইখানকার, ফলে তিনি তার দায় এড়াতে পারেন কি করে। এবং কেন সন্দীপ ঘোষ এফআইআর করলেন না ওই ঘটনার পর, কেন ইউডি কেস রেজিস্টার করা হয়েছিল? কারণ এটা তো কোনো অজ্ঞাত পরিচয় কোনো বডি ছিল না। সেই প্রশ্নগুলো আদালতে বারবার করে উঠেছে। সেখানে সরকারের কাছে বা পুলিশের কাছে যে তারা উত্তরগুলো আদালতে দিয়েছিল, সেই উত্তরগুলো কিন্তু তাদের পছন্দ হয়নি। এই ঘটনা তো আমরা জানি। তো এইবার চলুন আমরা আমাদের এই আলোচনা আরো এগোই। এরপর কি, এরপর কোথায় যাচ্ছি আমরা, সেই জিনিসটা সবার আগে দরকার। কারণ অলরেডি একজন পুলিশ অফিসার অ্যারেস্ট হয়েছে, আরও পুলিশ অফিসাররা তদন্তের আওতায় আছে। টালা থানায় যারা একাধিক পুলিশ অফিসার আছে, তারা স্ক্যানারে আছে। ঊর্ধ্বতন যারা অফিসার, তাদের তাদের বয়ান নেওয়া হয়েছে। ফলে যেটা বলা যায়, জলটা গড়াচ্ছে, খুব দ্রুত গড়াচ্ছে। অন্যদিকে একাধিক যারা জুনিয়র সেই অভয়ার সঙ্গী ছিল, তাদের জেরা করা হয়েছে। সেই ডাক্তারদের সেদিন তারা একসঙ্গে যারা ডিনার করেছিল, প্রায় 100 জনকে ইতিমধ্যে জেরা করেছে সিবিআই। সিবিআই কিন্তু খুব দ্রুত মামলাটা এগিয়ে নিয়ে যাচ্ছে, এ বিষয়ে কোনো আর কি সন্দেহের অবকাশ নেই। যারা এতদিন ধরে
দুবেলা করে বলতো যে কোথায় সিবিআই এর তদন্ত, আমরাই তো একজনকে, রাজ্য পুলিশই তো একজন, কলকাতা পুলিশই তো একজনকে অ্যারেস্ট করেছে, সঞ্জয় রায়, এই তো মূল অপরাধীকে ধরে ফেলেছে, সিবিআই এতদিন ধরে কি করছিল? এবার তাদের প্রচারের অভিমুখ পাল্টাতে হবে। অলরেডি কিন্তু এবার মৃত্যু ঘটনায় দুজন অ্যারেস্ট হয়েছে এবং দুজনেই কিন্তু অ্যারেস্ট হয়েছে তথ্য প্রমাণ লোপাটে। ফলে তথ্য প্রমাণ লোপাট এই মামলার 17 তারিখ আবার যখন চন্দ্রচূড়ের ডিভিশন বেঞ্চে উঠবে, অন্যতম প্রধান অস্ত্র হবে সিবিআই এর, সে বিষয়ে কোনো সন্দেহ নেই। এবং এই তথ্য প্রমাণ লোপাট কত দূর, শুধুমাত্র কি ওসির ওপর কে, তার উপর কে, কত দূর, সেটা কিন্তু স্বাভাবিকভাবেই এটা আর কি যে বলা হচ্ছে বৃহত্তর ষড়যন্ত্র। তো বৃহত্তর ষড়যন্ত্র কতদূর পর্যন্ত বিস্তৃত, এটা নিশ্চয়ই তদন্ত করবে এবং তার সিবিআই এটার শেষ দেখে আশা করা যায় এবার অন্তত তার শেষ দেখে সিবিআই ছাড়বে, যেহেতু সুপ্রিম কোর্টের মনিটরিংয়ে এই তদন্ত হচ্ছে। এই জায়গায় দাঁড়িয়ে এবার শাসক দলকে নতুন ন্যারেটিভ ভাবতে হবে। এতদিন ধরে তারা যে ন্যারেটিভে চলছিল যে কেন সিবিআই গ্রেপ্তার করতে পারছে না, তারা জাস্টিস দেবে, আমরাই তো, কলকাতা পুলিশই তো একজনকে অ্যারেস্ট করেছে। এবার তাদের বলতে হবে, অলরেডি দেখলাম তাদের মুখপত্র বলছে সব যারা যারা তথ্য প্রমাণ লোপাটে ছিল সবাইকে গ্রেপ্তার করা হোক। জানি না তাদের এবার ঘুরতে বা বলতে, নতুন কোনো ভাষ্য আনতে তাদের দেরি হবে। এইটা যেমন সিবিআই এর অ্যারেস্ট একদিকে, তেমনি পাশাপাশি শনিবার সারাটা দিন কিন্তু টানাপোড়েন চলল হচ্ছে মুখ্যমন্ত্রী ও জুনিয়র ডাক্তারদের মধ্যে। মুখ্যমন্ত্রী সকালবেলা গেলেন ডাক্তারদের ধর্ণামঞ্চে, সরাসরি সেখানে গেলেন। এটা লাইক মমতা ব্যানার্জি, যে বিরোধী নেত্রী মমতা ব্যানার্জিকে বারবার করে দেখা গেছে যে কোনো জায়গায় কোনো ঘটনা ঘটলেই উনি দৌড়ে যেতেন। তো সেই মমতা ব্যানার্জি গেলেন, জুনিয়র ডাক্তারদের সঙ্গে কথা বললেন। তারপরে জুনিয়র ডাক্তাররা তাদের বললেন যে আমরা আপনার সাথে বসতে চাই। 6টায় মিটিং শুরু হওয়ার কথা ছিল। জুনিয়র ডাক্তাররা দল বেঁধে গেলেন, কিন্তু শেষমেশ বৈঠকটা হলো না। একটা কথায় সত্যিই তাই, হলো না বৈঠকটা। কারণ সেই স্ট্রিমিং বা লাইভ স্ট্রিমিং এই নিয়ে বিভিন্ন সময় আর কি যুক্তি পাল্টা যুক্তি চলল। সরকার কিছুতেই অনুমতি দিল না, লাইভ স্ট্রিমিং এর তো নয়, তাদের ভিডিও রেকর্ড করার অনুমতি দিল না। সরকার পক্ষ থেকে বলা হলো তারাই ভিডিও রেকর্ডিং করবেন, সেটা এই ছাত্ররা রাজি হলো না। কারণ প্রশাসন বা সরকারের বিরুদ্ধে প্রথম জিনিসটাই তো, প্রধান অভিযোগটাই হচ্ছে স্বচ্ছতার অভাব। আজকে যে কলকাতা পুলিশের তদন্ত, সেটাতে স্বচ্ছতার অভাব। আজকে আরজি করে যে দুর্নীতি, সেটা দুর্নীতি যে রোধ করা যায়নি, সেখানে স্বচ্ছতার অভাব। আজকে এতদিন ধরে যে চলে যাওয়া ঘটমান যে আজকে চলমান নৈরাজ্য, সেখানে দাঁড়িয়ে প্রতিটা জায়গায় স্বচ্ছতার অভাব। কারণ কোনো ঘটনা হলেই সেটাকে ঢাকার চেষ্টা হয়েছে। এবার চলুন আমরা একটা ভিডিও আপনাকে দেখাই। সেটা হচ্ছে ডাক্তারেরা কিন্তু রাজি ছিল, তারা রাজি ছিল শেষ পর্যন্ত ওই ভিডিও না করার। মুখ্যমন্ত্রী তাদের যে প্রস্তাব দিয়েছিলেন সেই প্রস্তাব তারা মেনে নিয়েছিলেন এবং সেখানে তারা ওই মিনিটসে কি লেখা হবে সেটা নিয়েই তারা মিটিংয়ে করবেন বলে ঠিক করেছিলেন। ভিডিও রেকর্ডিংয়ের এরাও তারা ছেড়ে দিয়েছিলেন, কিন্তু সেই মিটিং তখন তাদের বলা হয় না, আর মিটিং করা সম্ভব নয়। মুখ্যমন্ত্রী 3 ঘন্টা অপেক্ষা করেছেন। আপনারা দেখুন সেই ভিডিও। Our side as well. We are standing in the rain. No, don't stand in the rain. Come inside. Don't stand in the rain. Come. You have to understand, sir. We have one request, one bare minimum request. Behind us there are many people, sir. You said We have been transparency in discussing our with you human for rights. about 1 hour. Absolutely, sir. We are waiting in the rain for 1 Since 6 hour. o'clock. Since 6 o'clock she is waiting. You can And see. we are waiting outside in the rain as Come in, well. Our mass is waiting in the Our mass is looking up to this meeting. Your sitting arrangement is inside. Come and chair sit. है, We won't come and sit. Whatever you are discussing here, Sir, do you
you are agree or discussing not here, agree that we will there was discuss you inside. had ensured transparency of the We will scheme? ensure that. How are you ensuring that? Sir, আমরা দাঁড়াচ্ছি তো, কোনো আমরা চেয়ার চাই না। Represented, all colleges are represented. So all of you are coming inside, all of you are hearing, all of you are adults. So what is, you know what that was being says via video recordings. That is আমি যে একটা সিম্পল কোশ্চেন করছি স্যার, পরিবহন সময় এই যে মানে লাইভ স্ট্রিমিং হয়েছিল এখানে পরিবহন ম্যাডাম পরশুদিন পরিষ্কার আমরা পরিশ্রম হয়েছি sub judice নয় স্যার, আমরাও কথা বলছি, আমাদেরও লিগাল টিম আছে। legal team আছে, sub judice নয়। We are discussing about our demands, we are not asking anything related to the case. It's not justice, it's we can discuss your demands. হ্যাঁ, আপনারা সেই ভিডিও দেখলেন। তো তাহলে আর কি ডাক্তারেরা ওখান থেকে তারপরে গাড়িতে উঠে ফিরে এলেন, তাকে কাউকে ধাক্কা দিয়ে বার করে দেওয়া হয়নি। ছেলেগুলো 3 ঘন্টা দাঁড়িয়েছিল, বৃষ্টিতে ভিজেছে, তারপর তারা বাইরে বেরিয়ে এসেছে। কারণ তারা তো 35 দিন ধরে রাস্তায়, তারা তো বৃষ্টিতেই ভিজছে, তারা তো পুরো সিস্টেমটাকে চেঞ্জ করতে চাইছে। ফলে সেই ছেলেগুলো আজকে যে কষ্ট করছে, আজকে যে রাস্তায় জুড়ে প্রতিবাদ আন্দোলন করছে, ফলে তাদের আজকে প্রায় ধাক্কা দিয়ে বার করে দেওয়া হলো। যে প্রশ্নটা উঠে আসছে, হঠাৎ করে কেন অবস্থানের পরিবর্তন হলো প্রশাসনে? তবে কি তার মধ্যে খবর চলে এসেছিল যে টালা থানার ওসিকে গ্রেপ্তার করা হয়েছে, সন্দীপ ঘোষকে ধর্ষণ এবং খুনের মামলায় গ্রেপ্তার করা হয়েছে? কারণ ডাক্তারদের অন্যতম দাবি তো আছে পুলিশ কমিশনারের পদ থেকে বিনীত গোয়েলকে সরাতে হবে। কারণ 14 তারিখ এবং 12 তারিখের ঘটনায় আগস্টের বিনীত গোয়েল ব্যর্থ হয়েছেন। যদিও বিনীত গোয়েলকে তারা গিয়ে লালবাজারে গিয়ে শিরদাঁড়া উপহার দিয়ে এসছেন এবং তাকে বলেছেন আপনারা পদত্যাগ করুন। ফলে বৈঠকের মাঝে যদি এই টালা থানার ওসির গ্রেপ্তারির খবরটা আসে, সেখানে দাঁড়িয়ে এই দাবি কি আরো জোরালো হবে? এই জন্যই কি মিটিংটা বন্ধ করে দেওয়া হলো? বা যে 3 ঘন্টার পর আরো 8 ঘন্টা কোনো অসুবিধা ছিল না? আপনারা দেখুন ডাক্তাররা কাকুতি মিনতি করছে। আমার খুব মনে পড়ে যাচ্ছে এই সম্পর্কে একটা ঘটনা। সেটা হচ্ছে একইভাবে তখন ছিল হচ্ছে সিঙ্গুর আন্দোলন। সিঙ্গুর আন্দোলনের সময় আপনারা জানেন যে বারবার করে বৈঠক হতো এবং সেটা রাজভবনে বৈঠক হতো। গোপাল কৃষ্ণ গান্ধী সেই বৈঠকে পৌরোহিত্য করতেন এবং সেখানে বুদ্ধদেব ভট্টাচার্য, নিরুপম সেনরা যেমন যেতেন, তিনি মমতা বন্দ্যোপাধ্যায়, পার্থ চ্যাটার্জি, সমীর পুততুণ্ড তারাও যেতেন। তারপর সব ঠিক হয়ে যাওয়ার পর তথ্য কেন্দ্রে একটা বৈঠক হয়। সেখানে দাঁড়িয়ে এরকমভাবে বুদ্ধবাবু বলেছিলেন যে 400 একর জমি ছেড়ে দিয়ে বাদবাকিটায় শিল্পটা করতে দেওয়া হোক, তাহলে বাংলার জনগণ তো নতুন কারখানা পাবে। কিন্তু সেই সময় যারা বিরোধী ছিল, তৃণমূল কংগ্রেস বিরোধী ছিল, সেটা কিন্তু তারা মানেনি। বুদ্ধবাবু এরকম জোরহাতেই বলেছিলেন। শনিবার যখন এই মমতা বন্দ্যোপাধ্যায় জোরহাতে তাদের বাড়িতে ডেকে চা খাওয়ানোর কথা বলছেন, বাড়িতে ডেকে তাদের বলছেন একবার না ভিজতে তোমরা বাড়িতে এসো, আমার কেন জানি সেই ঘটনাটা মনে পড়ে যাচ্ছিল। কি বলবেন একে? ইতিহাসের পুনরাবৃত্তি। খুব তাড়াতাড়ি ইতিহাস ফিরে এলো। আজকে 2006, 7, 8 থেকে 2024, 17-18 বছরের মধ্যে ইতিহাসের পুনরাবৃত্তি বলতেই পারেন। তো এখন যে জায়গায় এসে দাঁড়িয়েছে পুরো বিষয়টা আর কি অবিশ্বাসের চূড়ান্ত জায়গায় চলে গেছে। সেই অবিশ্বাসের যে পরিবেশ, সেখানে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে বলা যেতে পারে জুনিয়র ডাক্তারদের আশু কোনো বৈঠকের সম্ভাবনা নেই। কারণ তাদের এবার মূল যে দাবিটাই হবে সেটা হচ্ছে পুলিশ কমিশনারের পদত্যাগ। এখন দাঁড়িয়ে সরকারের কাছে নতুন কোনো যুক্তি নেই যে যুক্তির সাহায্যে তারা পুলিশ কমিশনারকে জুনিয়র ডাক্তারদের সামনে বলতে পারেন যে এই কারণে পুলিশ কমিশনারকে দরকার। এমনিতেও দেখা যে এবার সত্যি পুলিশ প্রশাসনের ওপর যে চাপ সৃষ্টি হলো, সেই চাপ কিভাবে সামাল দেন মুখ্যমন্ত্রী। কারণ এরকমই একটা সময় যখন রিজওয়ান কাণ্ড হয়েছিল 2007 সালে, সেই ষষ্ঠীর দিন বুদ্ধবাবু বাধ্য হয়েছিলেন তৎকালীন পুলিশ কমিশনার প্রসূনকে সরিয়ে দিতে, প্রসূন মুখার্জিকে সরিয়ে দিতে। ষষ্ঠীর দিনই ছিল। ফলে এবার পুজো আসছে, জানি না বিনীত গোয়েলের মেয়াদ কতদিন। কারণ অলরেডি একজন পুলিশকে বললাম যে গ্রেপ্তার হয়েছে, আরও পুলিশদের জিজ্ঞাসাবাদ করেছে, সেখানে টালা থানারও আইও যারা আছেন তাদেরও আছেন।
তাদের আগামী দিন কি আছে কেউ জানি না। আমি যখন এই প্রতিবেদন করছি তার কিছুক্ষণ পরে কি আছে আমি জানি না। ফলে পুলিশের ওপর মারাত্মক চাপ কিভাবে হবে। একদিকে ছেলে মেয়েগুলো রাস্তায় বসে, একদিকে সিবিআই গ্রেপ্তার শুরু করেছে, জাস্টিস দিচ্ছে, সবাই তো জাস্টিসই চাইছিল। ফলে যারা জাস্টিস চাইছে নিশ্চয়ই এখন প্রশ্ন করবে না যে কেন পুলিশকে গ্রেপ্তার করা হচ্ছে। এটার মধ্যে একটা বৃহত্তর উল্টো দিকে ষড়যন্ত্র আছে। ষড়যন্ত্র তো আছে, সেটার জালি তো ভেদ করার চেষ্টা করছে। ফলে আমি যেটা বললাম যে বল খুব দ্রুত গড়াচ্ছে, দ্রুত, খুব দ্রুত। জানা নেই এটা কত তাড়াতাড়ি কোন দিকে যাবে, সরকার কিভাবে মোকাবিলা করবে। কারণ সরকারকে এখন নতুন যুক্তি সামনে নিয়ে আসতে হবে। যে যুক্তিটা সরকার এতদিন নিয়ে এই আন্দোলনকে মোকাবিলা করার চেষ্টা করছিল বা মনে করেছিল যে এই আন্দোলন গতি স্তব্ধ হবে, কিন্তু পুলিশের গ্রেপ্তারের পর এই আন্দোলনের গতি কিন্তু আরও বৃদ্ধি পাবে। এবং এই সরকার, এই জুনিয়র ডাক্তারদের মধ্যে যে রাস্তাটা চওড়া হবে সেই রাস্তাটার নাম হচ্ছে অবিশ্বাস। জানা নেই এই অবিশ্বাসের যে রাস্তা, সেই রাস্তাটা ন্যারো বা ছোট হওয়ার কোনো সম্ভাবনা আছে কিনা। আপনারা দেখতে থাকুন আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন, আপনাদের মতামত জানান।